ক্ষমতায় ছিলেন মামাটি মানুষের রায়ে, আজ আপনি ক্ষমতাচ্যুত। মামাটি মানুষের রায় মানতে পারছেন না আপনি, তাই নির্লজ্জতার পরিচয় দিয়েই চলেছেন। বাংলার মানুষের রায়কে ডোন্ট কেয়ার করে আপনি পদত্যাগ পর্যন্ত এখনো করেননি। দেশের ইতিহাসে যা সত্যি বিরল, শেষ পর্যন্ত আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাক্তন করে দেওয়া হলো, তাহাও আপনি ভ্রুক্ষেপে। এখনো আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইলে জল করছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। নির্লজ্জতার আর পরিচয় দেবেন না মাননীয়া। মানুষের রায়কে মাথা পেতে নিন। ইতিমধ্যেই 207টি আসনে জয় পেয়েছে গেরুয়া ঝড় বঙ্গে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তিনি পদত্যাগ করলেন না। ক্ষমতায় ছিলেন, কিন্তু আজ আপনি ক্ষমতাচ্যুত হয়েছেন। মামাটি মানুষের রায় এখনো মানতে পারছেন না আপনি, তাই নির্লজ্জতার পরিচয় দিয়েই চলেছেন। বাংলার মানুষের রায়কে ডোন্ট কেয়ার করে আপনি পদত্যাগ পর্যন্ত করেননি। মানে এটা বলেছিলেন যে কেন পদত্যাগ করব, কেন রাজভবনে যাব, আমরা তো হারিনি। লুট করা হচ্ছে 100টা সেট, শেষ পর্যন্ত আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাক্তন করে দেওয়া হলো। প্রাক্তন, তাও আপনি ভ্রুক্ষেপহীন। এখনো আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইলে জল করছে, আমরা রান্দিকে সেই ছবি দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে জল করছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। নির্লজ্জতার পরিচয় আর দেবেন না মাননীয়া। মানুষের রায়কে মাথা পেতে নিন। এই সেই মমতা বন্দ্যোপাধ্যায়, বিদায়ী মুখ্যমন্ত্রী, যার সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও সবটাই রয়েছে যা আগে ছিল। এই বিগত 15 বছর ধরে যা ছিল তাই আছে। যদিও গতকালও আমরা দেখলাম যে রাজ্যপাল RN রবি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন, যে মন্ত্রিসভার আর প্রয়োজন নেই। এদিকে বাংলার মানুষের রায়কে ক্রমাগত নন স্টপ ডোন্ট কেয়ার করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বাংলার মানুষ আজকে এই ছবিটা দেখছে, যখন রাত পোহালে এক নতুন সরকার শপথ নিতে চলেছেন? আমি যাবো এই মুহূর্তে নিউজ রুম থেকে আলোচনার জন্য। আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। ভাস্কর, চূড়ান্তভাবে ফলাফল খারাপ হয়েছে, তৃণমূলের মহাপতন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা হারিনি, কেন যাব, কেন ইস্তফা দেব, কিন্তু সেই মামাটি মানুষের রায় যিনি জয়লাভ করেছিলেন তিনি আজ ক্ষমতাচ্যুত, কিন্তু এখনো তিনি গদি ছাড়তে নারাজ। রাত পোহালে নতুন সরকারের ক্ষমতা, নতুন শপথ, তার আগেও কোনোভাবেই তিনি টলছেন না, এখনো জল করছে তারই পোস্ট। একেবারে দেখো শর্মিষ্ঠা, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একেবারে অফিসিয়ালি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি পদত্যাগ করুন বা না করুন তাতে কিচ্ছু যায় আসে না। তার সরকার পড়ে গেছে, তার মন্ত্রিসভাকে ভেঙে দেওয়া হয়েছে, যে বিধানসভা তার ছিল সে বিধানসভাকে ভেঙে দিয়েছেন রাজ্যপাল। ফলে এই মুহূর্তে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই অর্থে আমরা তাকে ফর্মার চিফ মিনিস্টার বলতে পারি ইংরেজিতে যদি আমরা লিখি, আর বাংলাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু যেই বিষয়টিকে কেন্দ্র করে বিতর্ক বা তোমার এই খবর মানুষের সামনে উত্থাপন করা, তা হলো তার যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, সেই প্রোফাইলে তিনি চিফ মিনিস্টার কথাটাই এখনো অবধি লিখে রেখেছেন, তার সামনে ফরমারটি তিনি লেখেননি। এক্ষেত্রে শর্মিষ্ঠা বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী তার ভাষণকালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথকে কোট করেছেন।
আমি আজকে তার এই পরিপ্রেক্ষিতে সেই কবিগুরু রবীন্দ্রনাথকে কোড না করে পাচ্ছি না। দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্বিপ্রহর, এই কবিতার একটি জায়গায় লাইন রয়েছে, তবু যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়। সুতরাং মানুষকে এটা বুঝে নিতে হয় যে কোথাও গিয়ে তাকে থামতে হয়, এটাই নিয়ম এবং এটাই মেনে চলতে হয়। যখন একজন মানুষ এই দোটানায় চলে যে আমি যাব কি যাব না, যাব কি যাব না, তার মানে সে বিদায় নিয়েও একটা জায়গায় দাঁড়িয়ে আছে থমকে, এতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। তিনি বলছেন আমি হারিনি, আমি পদত্যাগ করব না, করলেন না। তিনি এটাও খুব ভালো করে জানেন তিনি পদত্যাগ করুন বা না করুন তার সরকার থাকবে না, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। কিন্তু তারপরেও তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে তিনি চিফ মিনিস্টার লিখে রেখে দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার। আমি জানি না এটা কোন দেশি ভদ্রতা, কিন্তু এর কতগুলো কারণ হতে পারে। এক কি না, স্মৃতি ধরে রাখার জন্য দেখো আমরা কিন্তু ছবি তুলে রাখি, এখন মোবাইলে আমরা ছবি তুলে রাখি, পরবর্তী ক্ষেত্রে 5 বছর পর সেই ছবিটা দেখলাম যে অমুক সময় অমুক জায়গায় পিকনিক করতে গিয়েছিলাম। এখন মুখ্যমন্ত্রী এই প্রোফাইলটি ছবি তুলে রাখার জন্য রাখছেন কিনা আমি জানি না, যে কোনো এক কালে আমি বাংলার মুখ্যমন্ত্রী ছিলাম, এই দেখো আমার প্রোফাইলে লেখা আছে চিফ মিনিস্টার, সেটা করার জন্য তিনি করছেন কিনা আমি জানি না, সেটা উনি বলতে পারবেন। দ্বিতীয়ত, তিনি এই কাজটা কেন করে থাকতে পারেন, কোনো অপূর্ণতা থেকে করে থাকতে পারেন। অর্থাৎ এই 1.5 দশক তিনি যে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তাতে উনি যা যা করেছেন, যা যা খেয়েছেন, যা যা পড়েছেন, যা যা জায়গায় ঘুরেছেন, এই সমস্ত কিছুর পরেও হয়তোবা তার মনে কিছু অপূর্ণতা থেকে গেছে, যে আরও কিছু করার ইচ্ছে থেকে গেছিল, আরও কোনো জায়গায় যাবার ইচ্ছে থেকে গেছিল, আরও কিছু খাবার ইচ্ছে থেকে গেছিল, আরও কিছু করার হয়তো ইচ্ছে থেকে গিয়েছিল, সেটা যে কোনো কিছু হতে পারে। তো সেই অপূর্ণতা থেকে তিনি এই নামটি বা এই ডেজিগনেশনটি রেখে দিতে পারেন। তুমি বলছো যে আরো কিছু ইচ্ছে ছিল, আমি বাধ্য হচ্ছি তোমাকে জিজ্ঞেস করতে, তার জন্য তো 15টা বছর সময় ছিল তার কাছে, করলেনটা কি? সেই জায়গা থেকে করলেনটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার মানুষের আশা প্রত্যাশা ছিল, এবং শুধু তাই নয়, একটা জায়গা থেকে দাঁড়িয়ে, এবং ভাস্কর এটাও ইউনিভার্সে দেখা যায় গ্রহদের অবস্থান বদলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদলাচ্ছে না, আজকে রাজ্যটা এই জায়গায় পৌঁছে গিয়েছে। শর্মিষ্ঠা, আমি শুনতে পেলাম না তোমার প্রশ্ন। ভাস্কর, আমার প্রশ্ন হচ্ছে যে ইচ্ছার কথা তুমি বলছো, কারণ তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় 15টা বছরের রাজত্বকালে সময় পেয়েছিলেন, তার মধ্যে তার ইচ্ছাগুলো কতটা পূর্ণতা বা বাস্তব রূপ দিয়েছেন। এবং শুধু তাই নয়, ইউনিভার্সে গ্রহদের অবস্থান বদলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদলায় না। এত অনীহা কেন? কোন নজির সৃষ্টি করছেন গোটা বিশ্বের কাছে? না না, দেখো আমি এক এক করে বলছি শর্মিষ্ঠা, উত্তেজিত হয়েও না। তার কারণ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তালে তাল মিলিয়ে তুমি যদি উত্তেজিত হয়ে যাও তাহলে তোমার শরীরটা খারাপ করে যাবে, তো সেটা আমি চাই না। এবং দর্শকদেরও বলবো যারা এই অনুষ্ঠান দেখছেন, কেন মুখ্যমন্ত্রী এটা করছেন, কেন মুখ্যমন্ত্রী করছেন, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। উনি এমনই, এটাই ওনার স্বাভাবিক সত্তা, এটাই উনি করছেন। যেটা আমি একটু আগেই বলছিলাম শর্মিষ্ঠা, যে হারিয়ে যাবার ভয় ওনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে না তো, যে আমি আর রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, অর্থাৎ কাল থেকে আমার ছবি কোনো সংবাদ মাধ্যমে দেখাবে না। ঠিক ঠিক ভাস্কর, একটু বিরত করছি। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল যোগ দিয়েছেন। অমিতাভ দা, স্বাগত জানাই। ভাস্কর দা, তোমার প্রশ্ন প্লিজ। নিঃসন্দেহে যে যা শুনছি, যা বুঝতে পারছি, এ বঙ্গ রাজনীতিকে, বাঙালির রাজনীতির গৌরবকে সারা বিশ্বের দরবারে একেবারে হাস্যকর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই মহিলা যথেষ্ট ছিলেন। এই নিঃসন্দেহে ইতিহাসে, বাংলার ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এক দুঃস্বপ্নের কাল হিসেবে, ঠিক একই রকম ভাবে তার প্রস্থানটিও এত বৈচিত্র্যপূর্ণ এবং রঙ্গব্যঙ্গ চিত্রিত হয়ে থাকবে যে আগামী প্রজন্ম এই ভদ্রমহিলাকে দেখে এবং তার রাজনীতিকে দেখে হাসির পর্যাপ্ত খোরাক খুঁজে নেবে। ভারতীয় সংবিধান, ভারতীয় গণতন্ত্র সম্ভবত এমন তামাশার শিকার ইতিপূর্বে আর কখনোই হয়নি। যিনি সংবিধান তো মানবেন না,
তার সঙ্গে জড়িত প্রথা রীতিনীতি কোনো কিছুর প্রতি তার শ্রদ্ধা নেই এবং সার্বিকভাবে তিনি কেবলমাত্র নিজেকে ছাড়া কিছু বোঝেন না। এই যে নার্সিসিস্ট চরিত্রের মানবী এবং অনবরত মিথ্যেবাদী ক্ষমতালোভী চরিত্রটা আজকে মানুষের কাছে আরো বেশি বেশি করে প্রকাশিত হয়ে পড়ছে। জনপ্রিয়তা তৈরি হয়েছিল, তার ঠিক বিপরীত বিন্দুতে তিনি আজকে এসে দাঁড়িয়েছেন। এটাই ইতিহাসের করুণ পরিণতি। বেশ অমিতাভ দা, কিন্তু একটা বাক্যে জানতে হবে যে এ যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কি আমাদের বাংলার মুখ উজ্জ্বল হচ্ছে বিশ্বের কাছে? বারবার এই একই কথা বলছি, এবার সময় এসেছে গোটা বাংলা ওনাকে ডিসওন করুক, জানিয়ে দিক উনি বাঙালির কেউ নন, বাংলার কেউ নন। বাংলা এই অশিষ্টাচারকে কখনো, এই অসৌজন্যতাকে কখনো, এই ধরনের ক্ষমতা লোভ এবং যুক্তিহীন এড়ে তর্ক বাচ্চামো এসবকে প্রশ্রয় দেয়নি রাজনৈতিক ক্ষেত্রে। অতএব বাংলার রাজনীতি শুধু এনাকে প্রত্যাখ্যান করেনি, বাংলার সমাজ এনাকে প্রত্যাখ্যান করুক। ইনি বাঙালির মেয়ে নন। বাংলা নিজের মেয়েকে চায় বলে যে ক্যাম্পেইনটি জোর করে চালিয়েছিলেন সংস্থা আইপ্যাক, তাতে তিনি যে একেবারে মিসফিট, ইনি যে বাঙালির কালচারের সৌজন্য, ভদ্রতা, রুচিশীলতার কোনো পরিচয় রাখলেন না এবং বাঙালির মাথা হেড হয়ে গেল বিশ্বের দরবারে, সেটা দিয়েই তার ফাঁপা রাজনীতির ভেতরটা আরো বেশি প্রকাশিত হয়ে পড়লো। অর্থাৎ যা যা তিনি জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বাংলা এবং বাঙালিওয়ালা নিয়ে, তার ঠিক বিপরীত বিন্দুতে এসে দাঁড়িয়ে তিনি বাংলা এবং বাঙালিকে আজ হাস্যকর করে তুলছেন। সুতরাং এখন এই মুহূর্তে প্রতিটি বাঙালিকে ডিজোন করতে হবে, এনাকে পরিত্যাগ করতে হবে, এর সংসব পরিত্যাগ করতে হবে, নিজেদের সভ্যতা, সংস্কৃতি, রুচিশীলতা, সামাজিক সৌজন্য, সংবিধান সম্মত জীবনযাত্রার স্বার্থে। বেশ অমিতাভ দা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলান আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে এডিটর ভাস্কর দত্ত রয়েছেন। ভাস্কর দার সঙ্গে থাকা অনুরোধ করে দ্রুত একটা বিরতির পর আবারও ফিরছি ঠিক এই আলোচনায়। ফিরলাম আরো একবার আলোচনায়, যে বিষয়ের উপর নজর রেখেছিলাম যে আগামীকাল নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার মানে হচ্ছে যে পুরনো সরকারের বিদায় হয়েছে, যেখানে ক্ষমতায় ছিলেন খোদ মামাটি মানুষের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত। মামাটি মানুষের এই রায় তিনি মানতে এখন পারছেন না, কোনোভাবেই পারছেন না। তাই আপনি নির্লজ্জতার পরিচয় দিয়ে চলেছেন বাংলার মানুষের রায়কে যেন ননস্টপ ডোন্ট কেয়ার করে যাচ্ছেন। আপনি পদত্যাগ এখনো করেননি, দেশের ইতিহাসে সত্যি বিরল। আরও একবার এই গোটা বিষয় নিয়ে আলোচনার জন্য যাবো। এডিটর ভাস্কর দত্ত রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। ভাস্কর, যে বিষয়টা একটা ব্যাখ্যা বোঝার চেষ্টা করা হচ্ছিল যে মানতে না চাইলেও যেটা চূড়ান্ত বাস্তব, খুব স্বাভাবিকভাবে সময় এবং কালের নিয়মে মানতে না চাইলেও অনেক কিছু মানতে হয়, কারণ সেটাই বাস্তব ফলাফল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখিয়ে যাচ্ছেন। রাত পোহালে কয়েক ঘন্টার পর নতুন সরকার শপথ নেবে, তার আগেও এই ছবি। সত্যি এটা কি আমাদের মাথা আরো বাংলার হিট করে দিচ্ছে না? তো বারবার শর্মিষ্ঠা, তুমি যতবার এই প্রশ্ন করছো যে বাংলার মাথা হেট করে দিচ্ছে না, তো আমার ততবার হাসি পাচ্ছে। তার কারণ গত ১.৫ দশকে যে সরকারটা চলেছে, সেই সরকারটা কোন এমন কাজ করেছে যার জন্য বাংলার মাথা উঁচুতে উঠেছে, উচ্চ শির হয়েছে? একটি কাজ দেখাও যে এই বাংলার সরকার গত ১.৫ দশকে করেছে যাতে বাংলার মাথা উঁচু হয়েছে। এতটাই উঁচু হয়েছে যে মহাকাশেও তৃণমূল নেত্রীকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে। মাঝ আকাশে যখন প্লেন যাচ্ছে সেখানেও চোর চোর স্লোগান দিচ্ছে। এতটাই উঁচুতে উঠেছে বাংলার মুখ, বাংলার শির। তো খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন বেকার, অবান্তর। তার কারণ এই মুহূর্তে শুধু বাংলার মানুষ নয়, ভারতবর্ষের যেখানে যেখানে, বিশ্বের যেখানে যেখানে বাঙালি অবস্থান করছে, তারা বুঝতে পারছে যে কতটা অবনমন ঘটেছে বাংলার গত এই ১.৫ দশকে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন তিনি যেও যাচ্ছেন না, বিদায় নিয়েও নিচ্ছেন না। তার ব্যাখ্যাগুলো আমি একটু আগে দিচ্ছিলাম, যে ওই অমিতাভদার ঢুকে পড়ার আগে, যে এক, তিনি স্মৃতি ধরে রাখার চেষ্টা করতে পারেন। দ্বিতীয়ত, তিনি কোনো অপূর্ণতা থেকে করতে পারেন, যে আরও কিছু খাবার ছিল সেগুলো তিনি খেতে পারেননি, সেখান থেকে করতে পারেন। হারিয়ে যাওয়ার ভয় থেকে করতে পারেন, তিনি খুব ভালো করে জানেন যে এরপরে আর তাকে কেউ পুজবে না, তো সুতরাং সেই জায়গা থেকে তিনি করতে পারেন। আর কি করতে পারেন? অভ্যাস ছাড়তে পারছেন না। মানে দেখবে অভ্যাসবশত অনেক মানুষ কাজ করে, দেখবে যে ফুটবলার সে রাতে ঘুমের ঘরে হয়তো লাথি মারে আর কি। তো তিনি এখন ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে সমস্ত মিমগুলো বেরিয়েছে যে খুকুমনি এরকম কাজ করে না, ছেড়ে দাও,
লোকে খারাপ কথা বলবে, তো তাতেও তার কিছু যায় আসে না, সেটা তিনি বুঝেও এই অবস্থানটা তিনি বজায় রাখছেন। দেখো, আমরা যদি সাহিত্যের জায়গা থেকেও দেখি না, তাহলে এই ধরনের চরিত্র কিন্তু পাওয়া যায় সাহিত্যে। স্যামুয়েল বেকটের একটি বই রয়েছে, ওয়েটিং ফর গডো। এখানে যে চরিত্রগুলোকে দেখানো হয়েছে, সেই চরিত্রগুলো কেমন যেন চলে যেতে চেয়েও যেতে পারছে না, দাঁড়িয়ে গেছে। এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে যখন দেখা যাচ্ছে, তখন বলছে যে এরা জানেই না যে এরা পরবর্তী পদক্ষেপ এরা কী নেবে। অর্থাৎ এমনটা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন না যে আগামী পদক্ষেপ কি। তার কারণ বিরোধী নেত্রী হিসেবে তার যা যা করার, তিনি দল গঠন করার পর 90 দশক থেকে একেবারে 2011 ক্ষমতায় আসা পর্যন্ত করে দিয়েছেন। তারপর 2011 থেকে 2026 শাসক নেত্রী হিসেবে যা যা করার করে নিয়েছেন। এবার কি করবেন তিনি? তিনি যেতনই যে বিরোধী আসনে বসে বিধানসভায় বিরোধিতা করবেন, সেই ক্ষমতাও তাকে জনগণ দেয়নি। তো সুতরাং তিনি বুঝতেই পারছেন না তিনি কি করবেন। আর এই সমস্ত করে তিনি অ্যাকচুয়াল যেটা করছেন সেটা হচ্ছে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করছেন না, তো যে এই দেখো আমি নামটা রেখেছি বলেই আমাকে নিয়ে কিন্তু সিএনএ চর্চা হচ্ছে, বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে, বিভিন্ন জনে বিভিন্ন মতামত করছে, আমি বেঁচে আছি। অর্থাৎ নিজের নামকে ভাসিয়ে রাখার প্রচেষ্টা নয় তো, এতগুলো কারণ কিন্তু হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে কারণেই হোক না কেন, নির্লজ্জতার সব সীমা যে তিনি অতিক্রম করে গেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্মিষ্ঠা, এখান থেকে তুমি যেরকমটা বলছো যে তাহলে এটাকে সোজা কথায়, বা আমরা এর আগের দিনও যখন বিভিন্ন মনস্তাত্ত্বিকের সঙ্গে কথা বলেছিলাম, অ্যাটেনশন ক্রিয়েটার বলে একটা বিষয় তারাও এই জায়গাটা সামনে আনছিলেন যে জোর করে কোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকা, তাকে জিইয়ে রাখা নিজের মধ্যে, এটা এক ধরনের একটা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য। এই জায়গাটাকে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে ফেলছেন বাস্তবতার সাথে। না না, কিছু গুলিয়ে ফেলছে না শর্মিষ্ঠা। তিনি যা করেন, তিনি যেটাই করেন সেটা কিন্তু খুব সন্তর্পণে করেন। দেখো, মঞ্চে দাঁড়িয়ে তিনি আজে বাজে কথা বলছেন, কোনো সাংবিধানিক পদাধিকার ব্যক্তিকে একেবারে স্ল্যাং ব্যবহার করছেন, এটা তিনি জেনে বুঝে করছেন। তিনি ভুল মন্ত্র উচ্চারণ করছেন, তিনি ভুল কবিতা উচ্চারণ করছেন, সমস্ত কিছু তিনি জেনে বুঝে করছেন। তিনি খুব ভালো করে জানেন সঠিকটা বললে তারটা ভাইরাল হবে না, বরঞ্চ ভুল বললে তার ভাইরাল হবে। এবং ভুল বলেছেন বলেই সব জায়গায় তার ছবিটা পড়েছে, সব জায়গায় তাকে নিয়ে চর্চা হয়েছে। এইটা কারা করেন জানো? এটা যারা বেসিক্যালি চিপ মানসিকতার অবস্থায় দাঁড়িয়ে দ্রুত পাবলিসিটি পাওয়ার লক্ষ্যে এগোয়, তারাই ধরনের করে। দেখো, এখন সোশ্যাল মিডিয়া, তো যে কেউ সোশ্যাল মিডিয়ায় ঢুকে যা কিছু করছে। এবার ভালো কন্টেন্ট, শিক্ষিত কন্টেন্ট তুমি কম পাবে, তার দেখবে ভিউজ কম, কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ সেই ভিউজগুলো দেখছে। কিন্তু নিউজরুমে আবারও যাব, ভাস্কর দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এডিটর। কিন্তু যে বিষয়গুলো উঠে আসছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে ফাউন্ডার চেয়ারপারসন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং এই মুহূর্তে আমিও সেটা দেখতে পাচ্ছি এখান থেকে স্টুডিওতে, যে এখানে জল করছে অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, পরিষ্কার জল করছে। এই তার যে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে তার বর্ণনা সেখানে নেই, কোথাও কি মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নির্লজ্জতার পরিচয় দিয়েই চলেছেন। মা মাটি মানুষের রায় তিনি ক্ষমতায় এসেছিলেন, আজ সেই মা মাটি মানুষের রায়কে উপেক্ষা করেই এখনো পদত্যাগ পর্যন্ত করেননি। কি বলছেন বিজেপি জয় প্রার্থী দিলীপ ঘোষ, শুনবো। বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন, কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন, কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন, কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। বিধানসভায় বসারও বক্তব্য বার কয়েক শোনালাম আপনাদের, কারণ খুব সংক্ষিপ্ত দুটো কথা বললেন, কিন্তু তাতেই যা শ্লেষাত্মক ব্যঙ্গাত্মক আক্রমণ দিলীপ ঘোষ করলেন। কারণ এর আগেও আমরা দেখেছিলাম এই দিলীপ ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি জগন্নাথ মন্দির উপলক্ষে তিনি সেখানে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তারপরও যা পরিস্থিতি গিয়েছে, কিন্তু তারপরও সৌজন্য বিনিময় হচ্ছে, কথা বলেছেন, কিন্তু রাজনীতির আঙিনাটা সম্পূর্ণ আলাদা। দিলীপ ঘোষ বরাবরই তিনি অকপট কথা বলতে ভালোবাসেন, তিনি বরাবরই কোনো রাগঢাক না রেখে, রাগঢাক গুড়গুড় না করে তিনি সমস্ত রাজনীতির যে অবস্থান সেটা স্পষ্ট করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যিনি এতদিন
মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন, আজ বাংলার মানুষ বলছে তিনি বিদায়ী হয়েছেন, ফরমার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জোর গলায় বলছেন আমি হারিনি, আমরা হারিনি, আমাদের 100টা সিট লুট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা যদি একবার আমরা পাই, যদি শোনাতে পারি, কারণ বেশি দিন তো নয়, সদ্য ফলাফল বেরোনোর পরও মমতা বন্দ্যোপাধ্যায় তারই অবস্থান ছিল, এবং সেই দিনই, অর্থাৎ যে সময়টা মনে থাকার কথা বাংলার মানুষের, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও না চাইতে সেই তুলনা বা উপমা যদি বলি, সেটা টেনে আনা হচ্ছে বা চলে আসছে। যখন তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তার পরাজয় বুঝে যে সময় তিনি গিয়েছিলেন, ইস্তফা দিয়েছিলেন, ঠিক একই প্রথা অনুযায়ী যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করার কথা ছিল, কিন্তু সেটার থেকে তিনি 360 ডিগ্রি ঘুরে আজ পর্যন্ত ঘড়ির কাঁটা বলছে 12টা 40 মিনিট, 8 তারিখ 8ই মে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জল করছে যে তিনি এখনো বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন রয়েছেন। কিন্তু আদতে কি তাই? বাংলার মানুষের রায়, যদিও বাংলার মানুষের রায়কেই একবার ডোন্ট কেয়ার করছেন। আচ্ছা, যদি মাননীয়া আজ এই রায় যদি আপনার পক্ষে যেত, তাহলে এই আপনিই বলতেন মা মাটি মানুষের আশীর্বাদ, মা মাটি মানুষের আশীর্বাদে আজ আপনি এই জয় পেয়েছেন। কিন্তু আজ যে মা মাটি মানুষের রায় আপনি ক্ষমতাচ্যুত হলেন, সেই ক্ষমতাচ্যুত হওয়ার পরও আপনি আজকে সেই রায়কে মানতে পারছেন না। না জানি কবে গিয়ে মানবেন, কবে গিয়ে বিশ্বাস করবেন যে আপনি বিদায়ী মুখ্যমন্ত্রী হয়েছেন। ভ্রুক্ষেপহীন বাংলার মানুষের রায়কে ডোন্ট কেয়ার করছে ননস্টপ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাত পহলে কয়েক ঘন্টা কাউন্টডাউন, অমিত শাহ এসে গিয়েছেন, নতুন সরকার শপথ নেবে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টুদার যে বিষয়টা দেশের ইতিহাসে তো বিরল বটেই, কিন্তু যে মামাটি মানুষের রায় একদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের রায়কে ডোন্ট কেয়ার করছেন। কিন্তু এটা কেন হচ্ছে? আজকে যদি এই রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে মামাটি মানুষের রায়তে আশীর্বাদে আমরা নতুন সরকার করছি। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মামাটি মানুষের রায়কে ডোন্ট কেয়ার করে বলছেন পদত্যাগ করিনি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তার প্রোফাইল জল করছে। কিভাবে ব্যাখ্যা করবেন? এটা দুটো অ্যাসপেক্ট। আমি সংক্ষেপে প্রথম অ্যাসপেক্টটা বলি। এটা একটা সাইকোলজিক্যাল, আপনি বলতে পারেন মেকানিজম। আমি এটাকে আমরা বিজ্ঞানে বলি যে ড্যানিয়াল ডিফেন্স মেকানিজম। অর্থাৎ আমি ডিনাই করছি, তার সরকারের এন্টায়ার 15 বছরে দেখবেন তিনি ডিনাই করে গেছেন। প্রশাসনিক কর্তা, আমরা বারবার আপনাদের চ্যানেলে বারবার বলেছি যে সিএম যেটা যিনি পাওয়ার বাট উইথাউট রেসপন্সিবিলিটি, অর্থাৎ ক্ষমতা এনজয় করবো, রেসপন্সিবিলিটিটা আমি নেব না। এইটা ছিল তার টেনিয়রের 15 বছরের ক্ষমতা, যেখানে তিনি মুখে বলছেন মামাটি মানুষের সরকার, কিন্তু কার্যত রাজ্য চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রথম। দ্বিতীয়, এটার একটা পলিসিগত কৌশলগত দিকও আছে। আমি যেটা বারবার বলছি, দেখুন, যে ইন্ডিয়া জোট বা তার আগের জোট 19-এর 24-এর তিনি তৈরি করলেন, নিজে হাতে ভেঙে দিয়ে বেরিয়ে আসলেন। সেই ইন্ডিয়া জোটকে ক্রাইসিস টাইমে ইন্ডিয়া জোটের মাধ্যমে তার এই রাজনীতিতে ভেসে থাকার একটা প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন, এবং এই কারণে তিনি বারবার বলছেন, জেনেও বলছেন, জেনে যে তার রিজাইন দেওয়া না দেওয়াতে কি আসে যায় না, আর রিজাইন না দিয়ে তিনি রাজনীতিতে ভেসে থাকেন এবং ইচ্ছাকৃতভাবে একটা সংখ্যা বললেন যে আমাকে 100টা সিটে হারানো হয়েছে, অর্থাৎ 80টা সিটে আমি জিতেছি, আরো 100টা সিটে হারানো হয়েছে, আমি এখনো জনপ্রিয় নেত্রী। এটা ইন্ডি জোটের মাধ্যমে তার শরিকদের মাঝখানে ছড়িয়ে দিয়ে সর্বভারতীয় স্তরে কিন্তু তিনি ভেসে রইলেন রাজনীতিতে। এই ভেসে থাকাটাও তার একটা পলিসির পার্ট। আপনি মাথায় রাখুন, সেদিন উনি এই কথাটা প্রেস কনফারেন্স করে বলেছেন, সেই মামাটি মানুষের বাঙালি অস্মিতার অন্যতম জনক, মানে স্বঘোষিত জনক, তিনি কিন্তু অদ্যপন্ত ইংরেজিতে স্টেটমেন্টটা দিলেন। ইংরেজিতে দিলেন কারণ সর্বভারতীয় মিডিয়া যাতে এটাকে ফোকাস করতে পারে। সার্বিকভাবে মমতা ব্যানার্জির এই প্রোফাইল চেঞ্জ না করাটা, এটা যেমন তার একটা মনস্তাত্ত্বিক ডিক্টেটরশিপের উদাহরণ, দ্বিতীয় এটা একটা কৌশলও। দুটো দিকটা কিন্তু দেখতে হবে আপনাকে। সিঙ্গেল দিক দেখে অনেকে বলছে পাগল, স্বৈরাচারী। আমি বলছি এগুলো তো তার আছেই। স্বৈরাচারী মানসিকতা, ক্ষমতা ছাড়বো না। অনেকে বলছে লেডি ট্রাম্পও তো বলেছিল আমি ছাড়বো না ক্ষমতা। একের পর এক সারা পৃথিবীর ডিক্টেটর যত
ক্ষমতাসীন শাসকের মুখ, তারা এই কায়দাতেই ক্ষমতায় আসীন থাকতে চেয়েছে, এটা একটা দিক। আর মমতা ব্যানার্জির বাড়তি একটা দিক হচ্ছে কৌশলগত অবস্থান, সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে দেখুন অখিলেশ যাদব বলে দিয়েছে আপনি হারেননি, রাহুল গান্ধী ওনার ফাঁদে পা দিয়ে বলে দিয়েছেন জোর করে হারানো হয়েছে। একটাবার ভাবলেন না রাহুল গান্ধী যে তারও তো এখানে কিছু ভোট পেয়েছে, সেই প্রার্থীরা যারা দিনের পর দিন তৃণমূলের শিকার হয়েছে, দলটাকে শূন্যে নামিয়ে দিতে তৃণমূলের নেত্রী কোনো কসুর রাখেনি। এমনকি রাহুল গান্ধী রাজ্যে যদি ন্যায়যাত্রা ঢুকেছে তখন তিনি বলেছিলেন সব জায়গায় ন্যায়যাত্রা, শুধু পশ্চিমবঙ্গের ভিতরে রাহুল গান্ধীর যাত্রাটা হবে অন্যায় যাত্রা। সেই দলনেত্রীর ফাঁদে পড়ে ইন্ডিয়া জোটের এই মুখেরা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। সার্বিকভাবে দুটো কৌশল, একটা ডানিয়াল ডিফেন্স মেকানিজম, আরেকটা সর্বভারতীয় স্তরের রাজনীতিতে ভেসে থাকার এই কৌশল, এই দুটোই কিন্তু কাজ করছে তার এই প্রোফাইল চেঞ্জ না করে রিজাইন না দেওয়ার অঙ্কে। একদম একদম ঝন্টুদা, অনেক ধন্যবাদ জানাবো আপনাদের সুন্দর ব্যাখ্যার জন্য। ঝন্টু বড়াইক ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দাকেও ধন্যবাদ।